আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে পঞ্চম অধ্যায় শৈবাল এবং ছত্রাক। আহ, এর মধ্যে এই অধ্যায়টা একটু মোটামুটি ভালো রকম ইম্পর্টেন্ট আছে এবং শৈবাল ছত্রাক থেকে কোশ্চেন মাঝে মাঝে হয়। তো আমরা আজকে শৈবাল এবং ছত্রাক নিয়ে আলোচনা করব। আসি শৈবাল ছত্রাকের এখানে তোমরা আগে যখন হচ্ছে পূর্বে যে ক্লাসগুলো করেছো, যেমন 9, 10 বা 8 এই ক্লাসগুলোতে এদের সম্পর্কে তোমরা মোটামুটি ভালোই ধারণা পেয়েছো যে স্পাইরোগাইরা, এগারিকাস, ছত্রাক এরকম অনেকগুলো ধারণা পেয়েছে। এবং প্রথম অধ্যায়েও যে শ্রেণীবিন্যাস, প্রথম অধ্যায় বলতে ইসের শ্রেণীবিন্যাস, যেটা আমরা প্রাণী বিজ্ঞানে যে শ্রেণীবিন্যাস দেখেছি ছোট ক্লাসে যখন আমরা পড়েছি, সেই শ্রেণীবিন্যাসে এই শৈবাল এবং ছত্রাকটাকে হচ্ছে আলাদা একটা জগতের আন্ডারে করা হয়েছিল। আচ্ছা, আসি এখন আমরা শৈবাল এবং ছত্রাকের। দেখো, শৈবাল এবং ছত্রাকের মধ্যে প্রথমেই দেখো এখানে বলা হয়েছে যে পৃথিবীতে বহু প্রকারের শৈবাল জন্ম থাকে, যেগুলো হচ্ছে এককোষী হতে পারে, আবার বহুকোষীও হতে পারে। এদের মধ্যে কেউ আবার জলে থাকে, কেউ স্থলে থাকে, অথবা কেউ থাকে হয় হচ্ছে অর্ধবায়বীয়। আচ্ছা, আর হচ্ছে কি যে এদের আকৃতি এবং গঠনের দিক থেকেও অনেক ভিন্নতা দেখা যায়, অনেক অনেক ভিন্নতা দেখা যায়। আচ্ছা, এখন যে শৈবালটা ভাসমান মানে ভেসে থাকে সেটাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন নিয়ে আমাদের সকলেরই ধারণা আছে। প্লাঙ্কটন কি? ভাসমান ক্ষুদ্র কণা বা ভাসমান ক্ষুদ্র বস্তু, যেটাকে আমরা প্লাঙ্কটন বলে থাকি। সেটা যদি প্রাণী হয় তাহলে একটা জুও প্লাঙ্কটন বলে, আর সেটা যদি উদ্ভিদ হয় সেটা হয়ে যায় ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, আর দেখো জলাশয়ের নিচে বদ্ধভাবে হয়ে যে জলাশয়ের নিচে আবদ্ধ হয়ে মাটির সাথে যেটা যুক্ত থাকবে, যেমন শাপলা উপরে ভাসমান থাকলেও নিচে মাটির সাথে কিন্তু যুক্ত থাকে। এরকম আরো অনেক প্রজাতির প্রাণী উদ্ভিদ আছে যেগুলো কি করে নিচে মাটির সাথে যুক্ত হয় এবং নিচেই অবস্থান করে। ঠিক তেমনি যারা এই নিচের দিকে অবস্থান করবে তাদেরকে বলা হয় বেন্থিক। আমরা এই বেন্থিক ইসের একটা দেখব, উদাহরণ দেখব। আশা করি দাঁড়াও, বেন্থিকের একটা উদাহরণ দেখি। একটা উদাহরণ না, বেন্থিক দেখতে কেমন সেটা আর কি। দাঁড়াও, এই যে এগুলো যেগুলো দেখতেছো সবগুলোই বেন্থিকের উদাহরণ, সবগুলোতেই বেন্থিক রয়েছে। এই দেখো, এরা হচ্ছে কি মাটির সাথে বা কোনো স্থলের সাথে এরা যুক্ত থাকে। ঠিক আছে, তারপরে আসি আরো কি বলছে যে যদি কোনো পাথরের গায়ে জন্মে থাকে তাহলে সেটাকে বলা হয় লিথোফাইট। লিথোফাইট পাথরের গায়ে যদি থাকে সেটাকে বলা হয় লিথোফাইট। আমরা হচ্ছে আহ লিথোফাইটের একটা উদাহরণ পড়বো, দেখবো। আচ্ছা, লিথোফাইটের উদাহরণ আমরা পরে দেখি, আগে হচ্ছে অন্যান্য পড়াগুলো শেষ করি। লিথোফাইটের উদাহরণ আমরা দেখব। এখন দেখো এখানে উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে যেটা জন্মায় সেটাকে বলা হয় এন্ডোফাইট। এখানে যে এন্ডোফাইটের উদাহরণ আছে দেখছো, এটা হচ্ছে কি যে এন্ডোফাইটটা হচ্ছে কি করে যে থাকে বিভিন্ন উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর অভ্যন্তরে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর টিস্যুর অভ্যন্তরে এই লিথোফাইটটা জন্মগ্রহণ করে বা থাকে, অভ্যন্তরে জন্মায়। তারপরে দেখো আরেকটা আছে হচ্ছে যে আরেকটা আছে হচ্ছে এপিফাইট। এপিফাইট হচ্ছে কি অন্য উদ্ভিদের বা অন্য কোনো অন্য কোনো শৈবালের গায়ে এটা জন্মায়। যেমন এই যে
এটা হচ্ছে লিথোফাইট। এই দেখো অন্য একটা উদ্ভিদের বা ইসের শৈবালের গায়ে এটা জন্মগ্রহণ করছে। তাহলে এখন আমরা এখানে কয়টা জিনিস পেলাম, যে লিথোফাইট হচ্ছে কি, লিথোফাইট হচ্ছে পাথরের গায়ে জন্মানো। উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যু অভ্যন্তরণে যেটা জন্মায় সেটা হচ্ছে অ্যান্ডোফাইট, এবং অন্য শৈবালের গায়ে জন্মায় সেটাকে বলা হয় এপিফাইট। এই আর কি, এপিফাইট এগুলোই আর কি ইয়ের উদাহরণ এখানে যা ছিল। তারপরে দেখা যায় যে এই যে শৈবালগুলো নিয়ে এদের অবস্থান এবং এদের স্বভাব চরিত্র এগুলো নিয়ে যে যে শাখায় করা হয়, পর্যালোচনা করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই শাখাটাকে বলা হয় ফাইকোলজি, বা সেই স্টাডিটাকে বলা হয় ফাইকোলজি। আচ্ছা, আমাদের দেশে পুরো বিশ্বে 30,000 প্রজাতির শৈবাল আছে বলে ধারণা করা হয়। আসি শৈবালের বৈশিষ্ট্য। শৈবাল কি, এরা সালোক সংশ্লেষণ করতে পারে এবং এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এগুলোকে কি বলা হয়, একটা উদ্ভিদের কাতারে ফেলানো হয় এবং এদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ, এক ধরনের মানে উদ্ভিদ। আচ্ছা, এরা সুকেন্দ্রিক, এককোষী এবং বহুকেশী। মানে এদের সুকেন্দ্রিক সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ে যখন পড়ছি তখন সুকেন্দ্রিক, প্রাককেন্দ্রিক এগুলো কিন্তু পড়ছি, এগুলো বলার মতো আর কিছু নেই। কিন্তু কি হয়, এরা মূল কাণ্ড এবং পাতার সৃষ্টি হয় না, এবং দেহ থ্যালয়েড। থ্যালয়েড কি, গোলের মতো, থলের মতো বা গোলের মতো, যেটাই বলো না কেন। দেখো এদের মধ্যে কোনো ভাস্কুলার টিস্যু নেই। এদের জননাঙ্গ এককোষী, বহুকোষী, মানে এককোষী। আর যদি সেটা বহুকোষী হয় তাহলে সেটা কি হয়, বন্ধা কোষ আবরণ দ্বারা বেষ্টিত থাকে না। তারপরে দেখো এদের স্পোরেঞ্জিয়া সর্বদাই এককোষী। স্পোরেঞ্জিয়া বলতে রেণুথলিকে বোঝানো হয়। আচ্ছা, এদের জাইগট স্ত্রীর জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষে বিভক্ত হয় না বা পরিণত হয় না। মানে এখানে এই জাইগোটটা যে পর্যন্ত স্ত্রী জননাঙ্গে থাকবে সে পর্যন্ত এরা বিভক্ত হবে না। এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। তারপরে এদের যৌন জনন হয় আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং ওগ্যামাস ধরনের। ঠিক আছে, 2, 1 বা ব্যতিরিক্ত ছাড়া সকলেই কি করে হয়, সঞ্চিত খাবার হচ্ছে শর্করা। দুই একটা ব্যতিরিক্ত সবাই হচ্ছে এদের মানে সবগুলার যে খাদ্য সঞ্চয় করে সেগুলো হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য। এখন আসি শৈবালের দেহের গঠন। আচ্ছা, আগেই বলছি শৈবাল অনেক প্রকারের হতে পারে, শৈবাল অনেক ধরনের হয়। এখন আসি যে এরা এককোষী, বহুকোষী হতে পারে, অণুবীক্ষণিক হতে পারে, অথবা অনেক দীর্ঘও হতে পারে। সবচেয়ে যে দীর্ঘ সেটা হচ্ছে বাদামি শৈবাল, যেটাকে বলা হয় ম্যাক্রোসাইটিস পরিফেরা। পরিফেরা যেটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার পর্যন্ত লম্বা। তারপরে আসি যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, সেটা হচ্ছে প্রোক্লোরোকক্কাস মেরিনাস, যেটার ব্যাস হচ্ছে, মানে এটা ব্যাস যেহেতু বলছে তাহলে বুঝতে পারতেছে এটা গোলাকৃতির, 0.5 মাইক্রন। আচ্ছা, এরা এককোষী শৈবাল, মানে যারা হচ্ছে যাদের মধ্যে একটা কোষ আছে তারা হচ্ছে কি মানে এককোষী ধরনের হতে পারে। এককোষীর মধ্যে আবার দুইটা প্রকার আছে। একটা হচ্ছে ফ্লাজেলা থাকে, মানে ফ্লাজেলা থাকলে সে নড়বে, চলাচল ক্ষম হবে। আরেকটা হচ্ছে যে ফ্লাজেলা বিহীন, যেটা চলাচল ক্ষম নয়। তারপরে দেখো আরো অনেক প্রজাতির আছে যারা কলোনি হিসেবে থাকে, যেটাকে বলা হয় ভোলবক্স, এবং বহু প্রজাতির আছে যাদের দেহ ফিলামেন্টাস, ফিলামেন্ট থাকে যাদের দেহে। ফিলামেন্ট অশাখ হতে পারে, আবার শাখান্বিতও হতে পারে। সেই অনুযায়ী এখানে অনেকগুলো দেওয়া আছে, কি বলে এই উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো মাস্ট লাগবে। ফিলামেন্ট যুক্ত যে শাখাটা সেটাকে বলা হয় স্পাইরোগাইরা এবং ইউলোথ্রিক্স। আর যেটা শাখান্বিত, ফিলামেন্টটা যেটা শাখান্বিত সেটা হচ্ছে চিটোফোরা। দেখো আবার কোন কোন শৈবাল বিশেষ অঙ্গ জননাঙ্গের সৃষ্টি করে, আবার কোন কোনটা করে না। যেমন ধরো অনেক শৈবাল দেহকে বাহ্যিকভাবে মূল কাণ্ড এবং পাতার ন্যায় বিভক্ত করা যায়। এমন আছে যাদেরকে হচ্ছে কি মূল কাণ্ড এবং পাতার ন্যায় বিভক্ত করা যায়, তাদেরকে বলা হয় স্যাক্রাজম।
আবার হচ্ছে কি যাদের এত লম্বা যে এক একটা গাছের সমান, মানে এরা হচ্ছে এক একটা গাছের সমানও হতে পারে। এদের মধ্যে কিছু আছে যাদের পর্ব মধ্য থাকে, যেমন চেরা, এবং অনেকে মানে অনেক লম্বাও হতে পারে। আবার অনেকটা হচ্ছে চ্যাপ্টাদেহী হতে পারে, ইউলোভা, এরকম আরো আরো অনেক ধরনের আছে। এখানে দেখো একটা আছে হেটারোট্রাইকাস। হেটারোট্রাইকাস হচ্ছে কি, প্রথমে এটা হচ্ছে সোয়ান থাকে, মানে সোয়ান না সায়ন থাকে, এবং পরে অপর অংশ কি হয়ে যায়, লম্বা খাড়া হয়ে যায়। প্রথম অংশ মাটির সাথে সমান্তরালে, পরের অংশটা খাড়া হয়ে যায়। এটা হচ্ছে আমি তোমাদের সবগুলারই চিত্র এক একটা, এখানে যে যে সংজ্ঞাগুলো, যে যে জিনিসগুলো বলা আছে, আমি সবগুলোরই চিত্র দেখাবো যে একটা একটা করে। এখন আসি যে শৈবালের কোষীয় গঠন। আচ্ছা, শৈবাল সাধারণত সুকেন্দ্রিক। এদের যে আদিকেন্দ্রিক যে প্রকারটা আছে, যেটাকে আগে শৈবালের সাথে যুক্ত করা হতো, এখন সেটাকে শৈবালের সাথে যুক্ত না করে সেটাকে সায়ানোব্যাকটেরিয়া বলে অভিহিত করা হয়। আচ্ছা, আর হচ্ছে কি, এদের দেহ হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মতোই সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীর থাকে, এদের মধ্যে কোষ ঝিল্লি থাকে। কোষ ঝিল্লির ভেতরে আবার কি থাকে, সাইটোপ্লাজম থাকে, এবং সাইটোপ্লাজমে সুকেন্দ্রিক কোষে যে যে অঙ্গাণুগুলো থাকে, সেই সবগুলো অঙ্গাণুই এই কোষে থাকে। এখন আমরা আরেকটু পড়ব। এখানে আরো কিছু প্রকারের ভিত্তি আছে, যেটা হচ্ছে যেটা এই শৈবালগুলো একটা ভিন্ন প্রক্রিয়া তৈরি করে। যেমন ধরো, আমরা অনেক সময় অনেক দেখেছি যে আমরা অনেক সময় অনেক চিত্র দেখেছি, চিত্র না অ্যাকচুয়ালি ভিডিও দেখেছি, যে সমুদ্রের পানি অনেক সময় কি হয়, রেডিয়ামের মতো লাল, মানে রেডিয়ামের মতো, মানে রাতের বেলা জলে, অথবা সমুদ্রের পানি লাল দেখা যায়, অনেক সময় কালো দেখা যায়, মানে এরকম একটা সময় একরকম, আরেকটা সময় আরেক রকম দেখা যায়। এটার একটা মূল কারণ হচ্ছে কি, যে এই শৈবাল, যেমন এখানে এক ধরনের শৈবাল আছে যেটা হচ্ছে পাইরোফাইটা। যে পাইরোফাইটা কি করে, এদের দেহে, এদেরকে অগ্নি শৈবাল বলা হয়। এই পাইরোফাইটা কি করে, তাদের দেহ মানে গ্রীষ্মকালে সাগরের অঞ্চলে মানে পানিকে আলোড়িত করে, যার ফলে দেখতে আগুনের মতো দেখা যায়। ঠিক আছে, এটার একটা নির্দিষ্ট নাম আছে, বায়োলুমিনেসেন্স। এটাকে বলা হয় যে এই যে ইটা হলো, মানে দৃশ্যটা তৈরি হলো, এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। মানে হচ্ছে কি, এরা গ্রীষ্মকালে পানিটাকে আলোড়িত করে, মানে আলোকিত করে, দেখতে মনে হয় সেখান থেকে আগুন জ্বলতেছে। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এবং এটা মাঝে মাঝে কোশ্চেনে আসে যে অগ্নি শৈবাল বা বায়োলুমিনেসেন্স কেন দেখা যায়, কি কারণে হয়। এরকম শৈবাল আরো আছে আমাদের সেন্ট মার্টিন অঞ্চলে। এই সময় রাতের বেলা মনে হয় বালিগুলো চকচক করতেছে। এটা যারা সেন্ট মার্টিনে গেছে তারা বুঝতে পারবে, যে মনে হয় যে ইগুলো জ্বলতেছে। এগুলো সবগুলোর কারণই হচ্ছে এই ইসের কারণে, শৈবালের কারণে। এই শৈবাল এরা কি করে, এদেরকে দ্বারা রেড টাইডও হয়ে থাকে। হ্যাঁ, রেড টাইড মানে তো আমরা জানি স্রোত। এই স্রোত গুলো আসে তখন দেখতে লাল মনে হয়, এটাই হচ্ছে রেড টাইড। ঠিক আছে, দেখো এতটুকু এখানে। আবার কিছু কিছু শৈবাল আছে যারা কি করে, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ, সি এবং কোরোনোইড থাকে। এরা খাদ্য সঞ্চয় করে। এদেরকে বলা হয়, মানে আমরা তো জানি যে শৈবালের মানে খাদ্য হচ্ছে শর্করা। শৈবাল যে খাদ্য সঞ্চয় করে সেটা হচ্ছে শর্করা, কিন্তু এটা এই ধরনের শৈবাল প্যারামাইলন ধরনের খাবার সঞ্চয় করে। আবার দেখো এরকম আরো শৈবাল আছে যারা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল। কারণ মানে এদের দেখতে গোল্ডেন ব্রাউন হয়, কারণ হচ্ছে কি ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ, সি এবং অতিমাত্রায় ঘন ক্যারোটিনয়েড থাকে।
ক্যারোটিনয়েড থাকে। এরকম আরো আছে যাদের হচ্ছে সঞ্চিত খাদ্য অন্যটা, আবার হচ্ছে রোডোফাইটা যেটা আছে সেটাকে বলা হয় লোহিত শৈবাল। এরা কি করে, ক্লোরোফিল ছাড়াও আরো অন্যান্য থাকে, ফাইকোসায়ানিন, ফাইকো এরিথ্রিন, এরকম আরো অনেক ধরনের থাকে। এদের সঞ্চিত খাদ্য আবার কি ফ্লোরিডিয়ান ফ্লোরিডিয়ান স্টার্চ। এরকম এই এই অংশটুকু নৈবিত্তিকের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা আসি যে শৈবাল পৃথিবীর মোট সিনথেসিসের প্রায় 60% করে এবং বাকি 40% করে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে গাছের থেকেও শৈবাল আমাদের বেশি মানে বেশি পরিমাণে কাজে লাগে। কারণ পৃথিবীর মোট সিনথেসিসের 60%ই করে শৈবাল, বাকি 40%, মাত্র বাকি 40% করে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তো আমাদের উচিত এই শৈবালগুলোকে রক্ষা করা। কিভাবে রক্ষা করা? যেমন ধরো আমরা যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতে ধরো কি করি, পর্যটন কেন্দ্রগুলোতে যাই, যে সেখানকার পানি দূষণ করে অথবা সেখানে আলোড়নের সৃষ্টি করি, যার ফলে এসব গুলোর অনেক ক্ষতিগ্রস্ত মানে ক্ষতির সম্মুখীন হতে হয়। তারপরে আবার সেন্ট মার্টিনের তো এখন অনেক বেশি কি করতেছে, বাধা দিচ্ছে ওখানে যাওয়াটা, মানে না যাওয়া ঠিক না, বা বছরে কিছু সময় এরকম একটা প্রস্তাব এসেছিল, বছরে কিছু সময় সেন্ট মার্টিন খোলা রাখার এবং কিছু সময় বন্ধ রাখার, এরকম আছে। তো এগুলো সবই হচ্ছে এগুলোর রক্ষা করার মেজার্স। তো আমাদের উচিত যে এগুলোকে মানে লেস হার্ম করে কিভাবে আমাদের পথ চলা যায় সেটাকে ঠিক করা। দেখো তারপরে আসি যে অঙ্গজ মানে এই শৈবালের জনন কিরকম হতে পারে। শৈবালের জনন 3 প্রকারের জনন হতে পারে: অঙ্গজ, অযৌন জনন এবং যৌন জনন। দেখো অঙ্গজ জনন যেটা, সেটা হচ্ছে দেহের অঙ্গের মাধ্যমে এ প্রকারের জনন হয়, অর্থাৎ অঙ্গের মাধ্যমে সে কি করে, একটা থেকে একাধিকে পরিণত হয় বা বংশবৃদ্ধি করে। এখানে মানে অঙ্গজ জনন এটাকেই বোঝায় যে তুমি যৌন না করে কি বলে পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ এই দুইটা না সৃষ্টি করে অন্য প্রক্রিয়ায় দেহের অন্য কোনো অঙ্গের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করা, এটাই হচ্ছে অঙ্গজ জনন। আরেকটা আসি, এই অঙ্গজ জননের আবার 5 প্রকারের হতে পারে। একটা হচ্ছে কোষের বিভাজন, মানে এক কোষী শৈবাল বিভক্ত হয়ে এই দুইটা শৈবালে পরিণত হওয়া, এই প্রক্রিয়াটাকে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়া বলে থাকি। এরকম উপায় ইউগ্লেনা কি করে, তার বংশবৃদ্ধি করে। খণ্ডায়ন, বহুকোষী ফিলামেন্টাস শৈবালে যে কোনো কারণে বা যে কোনো ভাবে ফিলামেন্ট গুলো ভেঙে গেলে কি হয়, এরা ক্রম নতুন শৈবালে পরিণত হয়। দেখো এদেরকে বলা হয় নস্টক, অসিলাটোরিয়া। হ্যাঁ, এখানে তোমরা এটা মনে রাখার জন্য তোমরা এখানে নো লিখতে পারো। নো মানে এনে নস্টক, আর ওতে হচ্ছে অসিলেটোরিয়া। তো হচ্ছে নো দিয়ে এই জিনিসটা মনে রাখতে পারো যে হচ্ছে খণ্ডায়ন হয় কিভাবে। দেখো খণ্ডায়নের ইংরেজি ওয়ার্ডটা মনে রাখবা, এটা মাঝে মাঝে ইংরেজিতে আসে। হ্যাঁ, তারপরে দেখো টিউবার সৃষ্টির মাধ্যমে কোনো শৈবালের রাইজয়েড বা মাটির নিচের অংশে টিউবারের সৃষ্টি হয়, যা পরে পৃথক হয়ে পূর্ণ শৈবালে পরিণত হয়। চেরা এরূপ এক ধরনের শৈবাল। তারপরে আসি কুড়ি সৃষ্টির মাধ্যমে কোনো শৈবালে নতুন ভাবে পূর্ণাঙ্গ শৈবালের সৃষ্টি হয়। মানে কুড়ি সৃষ্টির মাধ্যমে তারা কি করে, নতুন
পূর্ণ শৈবালের সৃষ্টি করে। আরেকটা আসে হারমোগোনিয়া। হারমোগোনিয়াটা ইম্পর্টেন্ট, এটা খ নাম্বার কোশ্চেনে আসে। দেখো যে কি হয়, এই যে হচ্ছে ফিলামেন্টাস বা ট্রাইক্রোম জাতীয় যে ইগুলো আছে, যে ট্রাইক্রোম হচ্ছে যে হেটারোট্রাইকাস এরকম আর কি, এদের হচ্ছে কি করে এক একটা অংশ ভেঙে যায়, ভেঙে গিয়ে এই যে প্রত্যেকটা এখান থেকে ভেঙে যায়, ভেঙে গিয়ে আলাদা ইসের সৃষ্টি করে, আঘাত বা নিজে থেকে সেপারেশনের জন্য বা অন্য কোনো কারণে এটা কি করে হচ্ছে এই ফিলামেন্টাসের মাঝে ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন এক ধরনের নতুন শৈবালের সৃষ্টি করে, এটাকে বলা হয় হারমোগোনিয়া। তারপরে আসি অযৌন জনন। অযৌন জনন নরমালি কি হয়, স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে। আচ্ছা, এই স্পোরসটা সৃষ্টি হয় কিভাবে? স্পোর সৃষ্টি হয় হচ্ছে যে যে হচ্ছে ইগুলো থাকে, স্পোরেনজিয়াম থাকে, মানে অঙ্গের যে বিভিন্ন কোষগুলো থাকে সেগুলো এক একটা স্পোরেনজিয়াম হিসেবে কাজ করে, এবং এই স্পোরেনজিয়াম গুলো থেকে একটা থেকে অনেকগুলো কি হয় স্পোরের স্পোরের সৃষ্টি হয়। যেমন ধরো এখানে আছে, যেমন ধরো যে কোনো একটি অঙ্গজ কোষ স্পোরেনজিয়াম হিসেবে কাজ করে এবং একটি এক থেকে অসংখ্য স্পোরের সৃষ্টি করে। স্পোর ফাজলা বিশিষ্ট ও সচল হলে তাকে চলো স্পোর বা জু স্পোর বলে। অর্থাৎ যেটা যেই স্পোরটা চলতে পারে, মানে তুমি দেহের যে কোনো একটা কোষ বা যে কোনো একটা অঙ্গ স্পোরেনজিয়াম হিসাবে কাজ করবে, অর্থাৎ স্পোর সৃষ্টিকারী কোষ হিসাবে কাজ করবে, সেখান থেকে স্পোরের সৃষ্টি হবে। স্পোর গুলো তারপরে কি করবে, আস্তে আস্তে ফ্লাজেলা তৈরি করবে। আচ্ছা, এখন কথা হতে পারে যে ফ্লাজেলা কেন তৈরি করবে? ফ্লাজেলা তৈরি না করলে সে চলনক্ষম হতে পারবে না, অর্থাৎ সে ওই মূল দেহ থেকে পৃথক হতে পারবে না। তো এই চলনক্ষম যে স্পোরটা সেটাকে বলা হয় জু স্পোর। জু স্পোর সাধারণত কি হয়, 2 থেকে 4টা ফ্লাজেলা বিশিষ্ট হতে পারে। আচ্ছা, স্পোর ফ্লাজেলা বিহীন হলে তাকে অচল বা অ্যাপ্লোনো স্পোর বলা হয়। হ্যাঁ, এরকম স্পোরও আছে। দেখো, প্রতিকূল পরিবেশে অর্থাৎ দীর্ঘ শুষ্ক পরিবেশে অ্যাপনোস্পোর পুরো পরিবেষ্টিত প্রাচীর বিস্তৃত হলে তাকে বলা হয় হিপনোস্পোর। অর্থাৎ যখন প্রতিকূল পরিবেশ থাকে তখন সেটা হিপনোস্পোরে পরিণত হয়। মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পূর্ণ অচল রেণুকে বলা হয় অটোস্পোর, এবং যেটা পুরো প্রোটোপ্লাস্ট মানে যে খাদ্য সঞ্চয় করে সেটা প্রোটোপ্লাস্ট এবং পুরো প্রাচীর বিশিষ্ট হয়, তখন সেটাকে বলা হয় একাইনিটি। তো আর দেখো, ডায়াটার্ম জাতীয় শৈবালে বিশেষ এক ধরনের রেণুর মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটে, যেটাকে বলা হয় এক্সোস্পোর। তাহলে এখানে কিছু স্পোরের নাম জানলাম, জুস্পোর, অ্যাপ্লোনোস্পোর, অটোস্পোর, তারপর একাইনিটি, তারপর হচ্ছে এক্সোস্পোর। তোমরা শুধু জাস্ট মনে রাখবা যে কোনটা কোন আর কোনটার উদাহরণ কি, এতটুকু মনে রাখলেই হবে। এখানে দেখো আছে যৌন জনন। গ্যামেট সৃষ্টির মাধ্যমে যে জননটা সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় যৌন জনন। এখন এই যৌন জনন 2 প্রকারের হতে পারে, একটা হচ্ছে হোমোথেলিক আর একটা হচ্ছে হেটারোথেলিক ধরনের। আচ্ছা, হোমোথেলিক হচ্ছে কি, যে একই দেহে বিপরীত অঙ্গের বা বিপরীত জননধর্মী জনন কোষের উৎপন্ন হয়ে সেখান থেকে যদি মিলিত হয়ে নতুন শৈবাল গঠন করে সেটাকে বলা হয় হোমোথেলিক। অর্থাৎ একই কোষে, মানে হাইড্রার যেমন একই অঙ্গে কি জননাঙ্গ এবং পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি এখানেও ওদেরও একই অঙ্গে কি হতে পারে, বিপরীত জনন কোষের সৃষ্টি হতে পারে। হেটারোথেলিক হচ্ছে স্ত্রী পুং এবং স্ত্রী জনন কোষ ভিন্ন দেহে উৎপন্ন হবে, অর্থাৎ এরা আলাদা আলাদা কোষ উৎপন্ন হয়ে একত্রিত হয়ে জাইগোটের সৃষ্টি করবে, জাইগোটের সৃষ্টি করে নতুন
কোষের সৃষ্টি করবে। দেখো এখানে এদের আবার 3 প্রকারের আছে। একটা হচ্ছে আইসোগ্যামি, এক্ষেত্রে দুইটি গ্যামেট বাহ্যিক বৈশিষ্ট্য একই রকম হতে পারে, একই রকম হয়। অ্যানাইসোগ্যামি হচ্ছে কি, যে এক্ষেত্রে একটি গ্যামেট অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার এবং মানে আরেকটা গ্যামেট বড়, একটা ছোট এবং আরেকটা বৃহৎ হয়। আর উগ্যামি হচ্ছে এক্ষেত্রে স্ত্রীটা বড় এবং নিশ্চল থাকে এবং স্ত্রী জননাঙ্গে অবস্থান করে এবং পুংটা ছোট এবং সচল থাকে। এরা কি করে, স্ত্রী জননাঙ্গের কাছে আসে এবং নিষিক্ত হয়ে কি করে, জাইগোট তৈরি করে। আচ্ছা, এদের মধ্যে আইসোগ্যামি যেটা আছে সেটা হচ্ছে প্রাচীন, আগের হতো, আর প্রাচীন না মানে নিম্ন শ্রেণীর, আর উগ্যামাস হচ্ছে কি উন্নত প্রকৃতির। আচ্ছা, এখন এখানে একটা শৈবালের দেওয়া আছে, শৈবালের যে উদাহরণ যেটা বলে, একটা উদাহরণ বা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ইউলোথ্রিক্স। আমরা ইউলোথ্রিক্স এর বিভিন্ন গঠন, অবস্থান এবং এদের প্রকৃতি সম্পর্কে জানবো। ইউলোথ্রিক্স হচ্ছে মিঠা পানির খাল, বিল, হাওর ইত্যাদিতে জন্মায়। এদের হচ্ছে কি হয়, 60টি প্রজাতি, অধিকাংশই মিঠা পানির, কিছু আছে সামুদ্রিক। এটা পড়ে নিবা। আসি ইউলোথ্রিক্স এর গঠন। ইউলোথ্রিক্স হচ্ছে সুতাময় বা ফিলামেন্টাস। এই সুতাময় এবং ফিলামেন্টাস এই পুরাটাকে দুইটি অংশে মানে দুইটি অংশ বলা যায় না, যে হচ্ছে এদের ভেতরের যে কোষগুলো আছে সেটা দুইটি ভাগ আছে। একটা হচ্ছে নিচের দিকে বৃহদাকার ক্লোরোপ্লাস্ট মুক্ত যেটাকে আছে সেটাকে বলা হয় হোল্ড ফাস্ট, এবং উপরের দিকে ছোট ছোট যেটা আছে সেটা হচ্ছে সেগুলো হচ্ছে ফিলামেন্ট। সেগুলোর ভেতরে ক্লোরোপ্লাস্ট থাকে এবং এদের মধ্যে এক বা একাধিক পাইরিনয়েডস থাকে। ক্লোরোপ্লাস্ট কি করে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য তৈরি করে, যেটা জানা কথা। তারপরে এদের মধ্যে বেল্ট বা ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে এবং এদের পাইরিনয়েডস যেগুলো আছে, পাইরিনয়েডসটা হচ্ছে প্রোটিন জাতীয় চকচকে দানা, যেটার মধ্যে অনেক সময় তার চারপাশে স্টার্চ গুলো থাকে, এটাই। আর এখানে এই হোল ফাস্ট ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো বিভক্ত হয়ে উপরের দিকে বৃদ্ধি পায়, এবং এই হোল ফাস্ট বাদে বাকি যে ইগুলো আছে, কোষগুলো আছে, সেগুলো হচ্ছে কি করে, যৌন জনন বা অঙ্গজ জনন, যে অযৌন জনন যেটাই বলো না কেন, সবগুলোতে এই সাহায্য করে। এখন আমরা এই ইউলোথ্রিক্স এর অঙ্গজ বংশবৃদ্ধি সম্পর্কে জানবো। দেখো এখানে অঙ্গজ বংশবৃদ্ধির মধ্যে এটা কি করে, খণ্ডায়নের মাধ্যমে বংশবৃদ্ধি করে, অর্থাৎ এদের দেহ খণ্ডিত হয়ে এক থেকে একাধিকে পরিণত হয় এবং নতুন নতুন প্রজাতিতে বা নতুন তার জীবের উদ্ভাবন ঘটায়। অযৌন জনন হচ্ছে কি, অযৌন জননটা আমি হচ্ছে তোমাদের এক লাইনে বলে দিব, যদি আসলে তোমরা যদি পড়লে আশা করে আমার মনে হয় তুমি বুঝতে পারবা। কি হয়, আমি এখান থেকে পড়াবো, তোমরা এখান থেকে বুঝে নিবা। হ্যাঁ, এখানে কি হয় যে এই হোল ফাস্ট ছাড়া বাকি যে কোষগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কোষ এই স্পোরেঞ্জিয়াম বা স্পোর সৃষ্টিকারী অঙ্গ হিসেবে ক্রিয়া করে। স্পোরেঞ্জিয়াম কি করে, এই একটা স্পোরেঞ্জিয়াম থেকে কি করে, জুস্পোরের সৃষ্টি হয়। আচ্ছা, জুস্পোরের সৃষ্টি হয়, যেহেতু এখানে স্পোরেঞ্জিয়াম কথাটা ইউজ করা হতো কিন্তু এখন করা হচ্ছে জুস্পোরেঞ্জিয়াম, একই কথা। এই জুস্পোরেঞ্জিয়াম, জুস্পোরেঞ্জিয়াম থেকে জুস্পোর তৈরি হয়। এই জুস্পোরের মধ্যে
চারটা ফ্লাজেলা থাকে। হ্যাঁ, চারটা ফ্লাজেলা থাকে। একটা জুস্পোরেঞ্জিয়াম থেকে 1 থেকে 32টি জুস্পোরের সৃষ্টি হয় এবং এই জুস্পোর আস্তে আস্তে পরিণত হয়ে কি করে, মানে ফ্লাজেলা গুলো কি হয়ে যায়, ফ্লাজেলা গুলো আর থাকে না। তারপরে কি হয়, এরা আস্তে আস্তে বড়, মানে নতুন ফিলামেন্ট বা হচ্ছে নতুন ইসের ইউলোথ্রিক্সে পরিণত হয়। এর মধ্যে মানে জুস্পোরের মধ্যে দুই প্রকারের কোষ উৎপন্ন হয়, একটা হচ্ছে বড় মাইক্রোস্পোর, আর একটা হচ্ছে মেগাস্পোর, মেগা জুস্পোর আর কি। মাইক্রোস্পোর যেটা আছে সেটার মাঝখানে আই স্পট থাকে, আর হচ্ছে মেগা জুস্পোর যেটার হচ্ছে আই স্পট সম্মুখ ভাগে থাকে, এবং এর জুস্পোরেঞ্জিয়াম থেকে 1 থেকে 4টি জুস্পোর তৈরি হয়। এই প্রকার কয়টা থাকে, কি থাকে, সেগুলো তোমরা পড়ে নিও। প্রথম কথা হচ্ছে, একদম এক লাইনে বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে কি করে, হোলফাস্ট ছাড়া বাকি যে কোষগুলো আছে তারা কি করতে পারে, জুস্পোরেঞ্জিয়াম হিসেবে ক্রিয়া করতে পারে। এদের এক একটা কোষ জুস্পোরেঞ্জিয়াম হিসেবে ক্রিয়া করে এবং সেখান থেকে জুস্পোরের সৃষ্টি হয়। জুস্পোরে 4টা ফিলামেন্ট থাকে, বা সরি ফ্লাজেলা থাকে। এই ফ্লাজেলা গুলো আস্তে আস্তে কি হয়, বাদ পড়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়, যেটাই বলো না কেন। তারপরে আস্তে আস্তে বড় ইউলোথ্রিক্সে পরিণত হয়। হ্যাঁ, এখন এই জুস্পোর গুলা কি হয়, মানে ইউলোথ্রিক্সে পরিণত হয়, এতটুকুই। আর যেহেতু এটা হচ্ছে মাটির সাথে আবদ্ধ থাকে, এই জুস্পোর গুলো কি করে বের হয়ে সাঁতার কেটে বিভিন্ন বস্তু বা জলবস্তুর সাথে কি করে আটকে থাকে, তারপরে গিয়ে এদের ফ্লাজেলা বিহীন হয় এবং কি করে প্রাচীর গঠন করে আস্তে আস্তে বড় ইউলোথ্রিক্সে পরিণত হয়। এতটুকুই। এখন এটুকু তোমরা পড়ে নিবা, এটুকু পড়লেই বুঝতে পারবা। যৌন জননের দেখো, যৌন জননের ক্ষেত্রে এরা হচ্ছে হেটারোথেলিক্স মানে আগেই বুঝতে পারতেছো যে কি হয়, ভিন্ন ধর্মী। এই পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা কোষের জননাঙ্গের সৃষ্টি হয় এবং এদের হচ্ছে আইসোগ্যামাস বলতে কি বোঝায়? আইসোগ্যামাস বলতে আমরা এখানে আগেই পড়েছি, আইসোগ্যামাস হচ্ছে দেখতে একই ধরনের, যে গ্যামেট গুলো হবে সেগুলো কি হবে, একই ধরনের হবে। দেখো, এখানেও এই হোলফাস্ট ছাড়া বাকি যে কোষগুলো আছে সেগুলো কি করবে, যে এই হোলফাস্ট ছাড়া কোষের প্রোটোপ্লাজম বিভাজনের মাধ্যমে কি করবে, 8 থেকে 64টি প্রোটোপ্লাস্টের সৃষ্টি করবে এবং প্রত্যেকটা প্রোটোপ্লাস্ট যেটা হচ্ছে দেখতে একটু নাশপাতির মতো, সেটা কি করবে, বাইফ্লাজেলেট গ্যামেটে রূপান্তরিত করবে। হ্যাঁ, এই গ্যামেট গুলো যে জুস্পোর গুলো আছে সেগুলো থেকে দেখতে একটু ছোট এবং এদের আই স্পট গুলো অনেকটা সুদৃশ্য, মানে দেখতে খুবই স্পষ্ট। তারপরে কি করে এটা, এই জুস্পোরের প্রাচীর ভেদ করে বাইরে বের হয়ে আসে এবং বাইরে বের হয়ে এসে যে ইগুলো আছে, এখানে জুস্পোর দেখো, যে এখান থেকে যে আমরা হচ্ছে গ্যামেটোজিয়াম যে সৃষ্টি হলো, এখানে এরা কি করবে, বের হয়ে চলে আসবে। গ্যামেটোজিয়াম এখান থেকে ভেসিকলে তারা বের হয়ে চলে আসবে এবং বিলুপ্ত হওয়ার ভেসিকল বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত এরা কি করবে, মানে ভেসিকল বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত এরা সাঁতার কাটবে না। যখনই ভেসিকল বিলুপ্ত হয়ে যাবে তখন এরা সাঁতার কাটবে। সাঁতার কেটে দুইটা
দুইটা দুইটা ফ্লাজেলা বিশিষ্ট জুস্পোর একত্রিত হয়ে চারটা ফ্লাজেলা যুক্ত গ্যামেটের সৃষ্টি করবে, মানে ডিপ্লয়েড গ্যামেট। এই ডিপ্লয়েড গ্যামেট পরে কি করবে, কিছুকাল সচল থাকবে এবং তারপরে বিশ্রাম নিবে। বিশ্রাম নেওয়ার পূর্বে তারা অনেক কি করবে, অনেক খাদ্য সঞ্চয় বলা চলে, বা হচ্ছে হ্যাঁ খাদ্য সঞ্চয়ই বলে, খাদ্য সঞ্চয় করবে। তারপরে হচ্ছে কি করে এরা মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে 4 থেকে 16টি হ্যাপ্লয়েড জুস্পোরের সৃষ্টি করবে। তারপরে এই হ্যাপ্লয়েড জুস্পোর গুলো আস্তে আস্তে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে কি হবে যে কিসে তৈরি হবে, ইউলোথ্রিক্স, নতুন ইউলোথ্রিক্সে পরিণত হবে। এখানে একটা প্লামেলা দশা আছে, যেটা আসলে প্লামেলা নামক একটি সবুজ শৈবাল একটি জেলেটিনের সাধারণ আবরণ দ্বারা আবদ্ধ অবস্থায় ফ্লাজেলা বিহীন অসংখ্য কোষের কলোনি নিয়ে গঠিত হয়। এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থাটাকে বলা হয় পামেলা দশা। এই অবস্থাটা কি করে ক্লামাইডোমোনাস যে শৈবালটা আছে সেটা এই অবস্থাটা তৈরি করে। এটুকু পড়বা, পড়লে আসলে আমার মনে হয় বুঝতে পারবা। তারপরে হচ্ছে কি করে আসি শৈবালের উপকারিতা। শৈবাল কি করে, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে, পরিবেশ দূষণ করে, উৎপাদক হিসেবে ক্রিয়া করে। বায়োফুয়েল, বায়োফুয়েল হচ্ছে এই এক ধরনের জ্বালানি, যেটা মানে এই মানে আমরা যে জ্বালানি গুলো ইউজ করি সেটা শৈবাল গুলো সেই হিসাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপরে দেখো গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ে, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রেও এই ইগুলো শৈবাল গুলো অনেক কাজে লাগে। তারপরে আসি যে দেখো কিরকম ভাবে এটা কাজে লাগে, যে নীলাভ সবুজ শৈবালে অবস্থিত যে ফাইকোবিলিন প্রোটিন নামে অতিরিক্ত রঞ্জক কণিকা আছে, সেগুলো কি হয়, দৃশ্যমান আলোর বাইরে আলোক রশ্মি শোষিত করতে পারে। ফলে কি হয়, নিচে যদি কোনো এগুলো যে থাকে সাবমেরিনের থেকে যদি বিকিরিত রশ্মিগুলো থাকে, সেগুলো সে কি করতে পারে, ডিটেক্ট করতে পারে এবং বলে দিতে পারে যে এখানে অন্য মানে সাবমেরিন অবস্থিত। তারপরে দেখো সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়, তারপরে কি করে মাটির বয়স নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। অপকারিতা হচ্ছে কি, যে এটার অনেক একটা বড় অপকারিতা হচ্ছে ওয়াটার ব্লুম, আর হচ্ছে মাছের রোগ বা উদ্ভিদের রোগ সৃষ্টি। ওয়াটার ব্লুম হচ্ছে কি, যে যখন আমরা আগেই জানি যে পুকুরে বা ইসে শৈবাল থাকে, এই শৈবাল গুলো যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, মানে মাত্রা অতিরিক্ত ভাবে বৃদ্ধি পায়, তখন কি হয়, এটা নীলাভ সবুজ শৈবালে পরিণত হয়। এটাকে বলা হয় ওয়াটার ব্লুম। এখন আমরা যেটা বলেছিলাম আগে, যে তোমাদের বিভিন্ন অ্যালগি নিয়ে বলবো, তার আগে রেড টাইড ব্যাপারটা কি সেই জিনিসটা আগে আমি তোমাদের দেখাইতেছি। রেড টাইড জিনিসটা কি, এই দেখো এখানে, এই যে দেখছো, এটা হচ্ছে রেড টাইড। এই যে রেড টাইড, এটাকে রেড টাইড বলা হয়। এটা সাধারণত হয় হচ্ছে ইসের কারণে, তোমার হচ্ছে কি বলে ওই শৈবালের কারণে হয়ে থাকে। এখন আরো যে আছে শৈবালগুলো, যেমন দেখো যে আমরা যে পড়েছিলাম যে সবচেয়ে দীর্ঘ শৈবাল ম্যাক্রোসাইটিস পেরিফেরা, যেটা এই যে এটা হচ্ছে ম্যাক্রোসাইটিস পেরিফেরা, যেটা দেখতে পারতেছো যে নিচ থেকে কত বেশি লম্বা এবং কত বেশি দীর্ঘ। তারপরে আসি যে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, সেটা
প্রোক্লোরোকক্কাস। এই দেখো, এটা হচ্ছে প্রোক্লোরোকক্কাস মেরিনাস। প্রোক্লোরোকক্কাস মেরিনাস দেখতে এরকম হয়। তারপরে আরো আসি, যে হচ্ছে ফ্লাজেলা বিহীন। ফ্লাজেলা বিহীন যেটা, সেটা হচ্ছে এই যে, সরি, এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত, সেটা হচ্ছে এটা ক্যালামাইডোমোনাস। আর ফ্লাজেলা বিহীন যেটা ক্লোরেলা, এটা হচ্ছে ফ্লাজেলা বিহীন ক্লোরেলা। আর আছে হচ্ছে কি সৃষ্টি করে, কি বলে, কলোনি আকারে অবস্থান করে, যেটাকে বলা হয় বোল বক্স। বোল বক্স দেখতে, দাঁড়াও আমি বোল বক্সের শুধু ছবি আনি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে, এটা হচ্ছে ভুল বক্স। এরা হচ্ছে কলোনি আকারে অবস্থান করে একই জায়গায়, কলোনি আকারে অবস্থান করতে পারে এরা, এটা। তারপরে আসি, যে হচ্ছে যে যাদেরকে যাদের দেহকে কি করা যায়, মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়, স্যারগাজম। এই যে এটা, এটাকে কিন্তু সিউইডও বলা হয়। আর হচ্ছে এটা আবার ব্রাউন এলকিউ বলা হয়। এই যে এটা স্যারগাজম। তারপর আসি, যে হচ্ছে আরো একটা পড়েছিলাম আমরা, যে হচ্ছে কি আহ কি দেহ শাখান্বিত ফিলামেন্টাস এবং দেহ শাখান্বিত চিটোফোরা, যেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে চিটোফোরা। দেখতে এরকম হয় চিটোফোরা গুলো, কলোনি আকারে থাকে। এগুলো হচ্ছে ফিলামেন্ট। এই যে, এগুলো হচ্ছে ফিলামেন্ট। এই যে ছোট ছোট দেখাই যাচ্ছে ফিলামেন্ট, এই আর কি। এই হচ্ছে তোমাদের আজকের পড়া ইউলোথ্রিক্স সম্পর্কে যা আছে, তারপরে হচ্ছে এই সম্পর্কে যা আছে। এই হচ্ছে আজকের পড়া। রেড টাইপ তো তোমাদের দেখাইলে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বই যদি এর বাইরে কোনো থাকে, আমি আমার বই থেকে এইগুলো দিয়েছি, এর বাইরে যদি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।